সকালে মেট্রোপলিটন কোম্পানির ঘড়িতে যখন 8:07 তখন পটলবাবু এসপ্ল্যানেডে এসে পৌঁছলেন। সেখান থেকে বেন্টিক স্ট্রিট ও মিশন রোড মোড়ে ফ্যারাডে হাউসে পৌঁছতে লাগলো আরও মিনিট 10। বিরাট তোড়জোড় চলছে অফিসের গেটের সামনে। 3-4খানা গাড়ি, তার একটা বেশ বড়, প্রায় বাসের মতো, আর তার মাথায় আবার সব জিনিসপত্র। রাস্তার ঠিক ধারটায় ফুটপাতের ওপর একটা তেপায়া কালো যন্ত্রের মতো জিনিস, তার পাশে কয়েকজন লোক ব্যস্ত সমস্ত হয়ে ঘোরাফেরা করছে। গেটের ঠিক মুখটাতে একটা তেপায়া লোহার ডান্ডার মাথায় আর একটা লোহার ডান্ডা আড়াআড়ি ভাবে শোয়ানো রয়েছে, আর তার ডগা থেকে ঝুলছে একটা মৌমাছির চাকের মতো দেখতে জিনিস। এছাড়া ইতস্তত ছড়িয়ে রয়েছে জনাত্রিশেক লোক, যাদের মধ্যে অবাঙালিও লক্ষ্য করলেন পটলবাবু। কিন্তু এদের যে কি কাজ সেটা ঠাহর করতে পারলেন না। কিন্তু নরেশবাবু কোথায়? একমাত্র তিনি ছাড়া তো পটলবাবুকে কেউই চেনেন না। দুরু দুরু বুকে পটলবাবু এগিয়ে চললেন আপিসের গেটের দিকে। বৈশাখ মাস, গলাবন্ধ খদ্দরে কোটটা গায়ে বেশ ভারী বোধ হচ্ছিল। গলায় কলারের চারপাশ ঘিরে বিন্দু বিন্দু ঘাম অনুভব করলেন পটলবাবু। আপনারা নিশ্চয়ই ভাবছেন এই পটলবাবু লোকটা পাগল নাকি? গরম কাল, বৈশাখ মাস, তার মধ্যে সকালবেলা ওরকম ভাবে এসপ্ল্যানেডে উনি পৌঁছে গেছেন কি পরে? একটা খদ্দরের কোট পরে। অবাক লাগছে না? তবে সবটা জানতে আমি আপনাদের নিয়ে যাব গতকাল, অর্থাৎ শনিবার সকালবেলা। পটলবাবু সবে বাজারের থলিটা কাঁধে ঝুলিয়েছেন, এমন সময় বাইরে থেকে নিশিকান্তবাবু হাঁক দিলেন, পটল আছো নাকি হে? আগে হ্যাঁ আসছি, দাঁড়ান। নিশিকান্ত ঘোষমশাই নেপাল ভট্টাচার্য লেনে পটলবাবুর 3খানা বাড়ির পরেই থাকেন, বেশ আমুদে লোক। পটলবাবু থলে নিয়ে বেরিয়ে আসতেই বললেন, শোনো, তুমি ফিরছো কতক্ষণে? তাই ঘন্টাখানেক। কেন বলুন তো? তারপর আর বেরোনোর ব্যাপার নেই তো? আজ তো টেগরস বার্থডে, আমার ছোট ছাড়ার সঙ্গে কাল দেখা হলো নেতাজি ফার্মেসিতে। সে ফিল্মে কাজ করে, লোকজন জোগাড় করে দেয়। বললে কি জানি একটা ছবির সিনের জন্য লোক দরকার, যেরকম চাইছে বুঝেছ, বছর 50 বয়স, পেটে খাটো, মাথায় টাক। আমার টক করে তোমার কথা মনে পড়ে গেল, তাই তোমার হদিস দিয়ে দিন। বলেছি সোজা তোমার সঙ্গে এসে কথা বলতে। আজ সকাল 10টা নাগাদ আসবে বলেছে। তোমার আপত্তি নেই তো? ওদের রেট হিসাবে পেমেন্টও দেবে অবশ্যই। সকালবেলা ঠিক এই ধরনের একটা খবর পটলবাবু মোটেও আশা করেন। 52 বছর বয়সে ফিল্মে অভিনয় করার প্রস্তাব আসতে পারে, এটা তার মতো নগণ্য লোকের পক্ষে অনুমান করা কঠিনই বই কি। এই যে একেবারে অভাবনীয় ব্যাপার। কি হে, হ্যাঁ কি না বলে ফেলো। তুমি তো অভিনয় করেছো এককালে, তাই না? হ্যাঁ মানে না বলার আর কি আছে। সে আসুক, কথা টটা বলে দেখি। কি নাম বললেন যেন আপনার শালার? নরেশ দত্ত। বছর 30 বয়স, লম্বা দোহারা চেহারা। 10টা 10:30 নাগাদ আসবে বলেছে। বাজার করতে গিয়ে আজ পটলবাবু গিন্নির ফরমাস গুলিয়ে ফেলে কালো জিরে বদলে কিনে ফেললেন ধানি লঙ্কা, আর সৈন্ধব নুনের কথা তো ভুলেই গেলেন বিমালু। এতে অবশ্যই আশ্চর্য হবার কিছুই নেই। এককালে পটলবাবুর রীতিমতো অভিনয়ের শখ ছিল। শুধু শখ বলা কেন, নেশাই বলা চলে। যাত্রায়, শখের থিয়েটারে, পুজো পার্বণে, পাড়ার ক্লাবের অনুষ্ঠানে পর্যন্ত তার বাধা ধরা কাজ ছিল অভিনয় করা। হ্যান্ডবিলে কতবার নাম উঠেছে পটলবাবু।
একবার তো নিচের দিকে আলাদা করে বড় অক্ষরে নাম বেরোলো তার। পরাশরের ভূমিকায় শ্রী শীতলাকান্ত রায় ওরফে পটল বাবু। তার নামে টিকিট বিক্রি হয়েছে বেশি, এমনও সময় গেছে এককালে। তখন অবশ্যই তিনি থাকতেন কাঁচরাপাড়ায়। সেখানকারই একটা রেলের কারখানায় চাকরি ছিল তার। 1934 সনে কলকাতার হাডসন অ্যান্ড কিম্বার্লি কোম্পানিতে একটু বেশি মাইনের একটা চাকরি আর নেপাল ভট্টাচার্য লেনে এই বাড়িটা পেয়ে পটলবাবু সস্ত্রীক কলকাতায় চলে আসেন। কটা বছর কেটেছিল ভালোই। আপিসের সাহেব বেশ যত্ন করতেন পটলবাবুকে। 43 সনে পটলবাবু পাড়ায় সবে একটা থিয়েটারের দল গর্ব করছেন। এমন সময় যুদ্ধের ফলে আপিসে হলো ছাঁটাই, আর পটলবাবু 9 বছরের সাধের চাকরিটি কর্পূরের মতো উবে গেল। সেই থেকে আজ অবধি বাকি জীবনটা রোজগারের ধান্দায় কেটে গেছে পটলবাবু। গোড়ায় একটা মণিহারি দোকান দিয়েছিলেন অবশ্য, তবে সেটা বছর 5 চলে উঠে যায়। তারপর একটা বাঙালি অফিসে কিরানিগিরিও করেছিলেন কিছুদিন, কিন্তু বড় কর্তা বাঙালি সাহেব মিস্টার মিটারের ঔদ্ধত্য আর অকারণ চোখরাঙানি সহ্য করতে না পারে নিজেই ছেড়ে দেন সেই চাকরি। তারপর এই 10টা বছর ইন্স্যুরেন্সের দালালি থেকে শুরু করে কি না করেছেন পটলবাবু, কিন্তু যে অভাব, যে টানাটানি, সে আর দূর হয়নি কিছুতেই। সম্প্রতি তিনি একটা লোহা লক্করের দোকানে ঘোরাঘুরি করছেন, আর তার এক খুড়তুতো ভাই বলেছে সেখানে নাকি একটা চাকরি করে দেবে। আর অভিনয়, সে তো যেন আর এক জন্মের কথা। অজান্তে একটা দীর্ঘশ্বাসের সঙ্গে আবছা আবছা মনে পড়ে যায় এই আর কি। নিহাত পটলবাবুর স্মরণশক্তি ভালো, তাই কিছু ভালো ভালো পার্টের ভালো ভালো অংশ এখনো মনে আছে। গান্ডীব ঝঙ্কার সপক্ষ আকুল মহারণে, যিনি শত পবন হুঙ্কার পর্বত আকার কদা করিছে ঝঙ্কার বৃকদর সঞ্চালনে। উফ, ভাবলেও যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে। নরেশ দত্ত এলেন ঠিক 12:30টার সময়। পটলবাবু প্রায় আশা ছেড়ে দিয়ে নাইতে যাওয়া তোড়জোড় করছিলেন। এমন সময় দরজায় পড়ল টোকা। আসুন আসুন। পটলবাবু দরজা খুলে আগন্তুককে প্রায় ঘরের ভেতর টেনে এনে তার হাতল ভাঙা চেয়ারটি তার দিকে এগিয়ে দিয়ে বসতে বললেন। এই নিন, বসুন। না 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 না, বসবো না। নিশিকান্ত বাবু আপনাকে আমার কথা বলেছেন বোধহয়। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই খুব অবাক হয়েছি এতদিন বাদে। আপনার আপত্তি নেই তো? আমাকে দিয়ে মানে চলবে তো? নরেশবাবু গম্ভীরভাবে একবার পটলবাবুর আপাদ মস্তক চোখ বুলে নিয়ে বললেন, বেশ চলবে, খুব চলবে। কাজটা কিন্তু কালই। কালকেই? রবিবারে? হ্যাঁ, কোনো স্টুডিওতে নয়, কিন্তু জায়গাটা বলে দিচ্ছি আপনাকে। মিশন রো আর বেন্টিক স্ট্রিটের মোড়ে ফ্যারাডে হাউসটা দেখেছেন তো? 7 তলা বিল্ডিং একটা, সেইটির সামনে ঠিক 8:30টায় পৌঁছে যাবেন। ওইখানে কাজ। 12টার মধ্যে ছুটি হয়ে যাবে আপনার। নরেশবাবু উঠে পড়লেন। পটলবাবু ব্যস্ত হয়ে বললেন, কিন্তু পার্টটা কি সেটা তো বললেন না। আরটা হলো গিয়ে আপনার হ্যাঁ, একজন পেডেস্ট্রিয়ান, মানে পথচারী আর কি। একজন অন্যমনস্ক বদমেজাজি পেডেস্ট্রিয়ান। ভালো কথা, আপনার গলাবন্ধ কোট আছে কি? তা আছে বোধহয়। হ্যাঁ হ্যাঁ, আছে আছে। হ্যাঁ, ওটাই পরে আসবেন। ডার্ক রং তো? বাদামি গোছের, মোটা সোটা, গরম কিন্তু। তা হোক না, আর আমাদের সিনটাও তো শীতকালে, ভালোই হবে। কাল 8:30টা, ফ্যারাডে হাউস। পটলবাবুর ধাঁ করে একটা জরুরি প্রশ্ন মাথায় চলে এলো। বলছি কি যে পার্টটায় ডায়লগ আছে তো, কথা বলতে হবে তো? আলবাত, স্পিকিং পার্ট। আপনি আগে অভিনয় করেছেন তো? হ্যাঁ, তা ওই একটু আধটু। তবে শুধু হেঁটে যাওয়ার জন্য আপনার কাছে আসবো কেন? সে তো রাস্তা থেকে কোনো একটা পেডেস্ট্রিয়ান ধরে নিলেই হলো। ডায়লগ আছে বই কি, আর সেটা কাল ওখানে গেলেই পেয়ে যাবে। আসি।
নরেশ দত্ত চলে যাবার পর পটলবাবু তার গিন্নির কাছে গিয়ে ব্যাপারটা খুলে বললেন। যা বুঝলে গিন্নি, এ পাঠটা হয়তো তেমন একটা বড় কিছু নয়। অর্থপ্রাপ্তি অবশ্য আছে সামান্য, কিন্তু সেটাও বড় কথা নয়। আসল কথা হচ্ছে, থিয়েটারে আমার প্রথম পার্ট কি ছিল মনে আছে তো? মৃত সৈনিকের পার্ট। সির্ফ হা করে চোখ বুজে হাত পা ছড়িয়ে পড়ে থাকা, আর তার থেকেই আস্তে আস্তে কোথায় উঠেছিলাম মনে আছে তো? ওয়ার্ড সাহেবের হ্যান্ডশেক মনে আছে? আর আমাদের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান চারু বিশ্বাসের দেওয়া সেই মেডেল। এ তো সবে সিঁড়ির প্রথম ধাপ, কি বলো? মান, যশ, প্রতিপত্তি, খ্যাতি যদি বেঁচে থাকি ভবে, হে মোর গৃহিণী, এ সবই লোভিব আমি। পটলবাবু 52 বছর বয়সে তিরিং করে একটা লাফ দিয়ে উঠলেন। গিন্নি বললেন, করো কি? কিচ্ছু ভেবো না গিন্নি, শিশির ভাদুরী 70 বছর বয়সে চাণক্যের পার্টি কি লাভ খান দিতেন মনে আছে? আজ যে পুনর্যৌবন লাভ করছি। গাছে কাঁঠাল গোফে তেল, স্বাদে কি তোমার কিছু হয় না? হবে হবে, সব হবে। ভালো কথা, আজকে বিকেলে একটু চা খাবো বুঝেছো, আর সঙ্গে একটু আদার রস, নইলে গলাটা ঠিক হয়। এই যে অতুলবাবু, এইদিকে। অতুলবাবু? পটলবাবু ঘুরে দেখেন অফিসের বারান্দায় একটা থামের পাশে দাঁড়িয়ে নরেশবাবু তাকেই ডাকছেন। নামটা অবশ্যই ভুল করেছেন ভদ্রলোক। অস্বাভাবিক নয়, একদিনেরই তো আলাপ। পটলবাবু এগিয়ে গিয়ে নমস্কার করে বললেন, আগে আমার নামটা বোধহয় আপনাদের ঠিক নোট করা হয়নি। শ্রী শীতলাকান্ত রায়। অবশ্যই পটলবাবু বলেই জানেন সকলে, থিয়েটারেও ঠিক একই নামেই জানতো। ও, তা আপনি তো বেশ পাংচুয়াল দেখছি। পটলবাবু মৃদু হাসলেন। 9 বছর হাডসন কিম্বার্লিতে চাকরি করেছি, লেট হয়নি একদিনও, নট এ সিঙ্গেল ডে। বেশ বেশ, আপনি একটা কাজ করুন, ওই ছায়াটায় গিয়ে একটু ওয়েট করুন, আমরা এদিকে একটু কাজটা দেখিনি। টেপা যন্ত্রটার পাশ থেকে একজন ডেকে উঠল, নরেশ, উনি কি আমাদের লোক? হ্যাঁ স্যার, ইনি, মানে ধাক্কার ব্যাপারটা। ও ঠিক আছে, এখন জায়গাটা ক্লিয়ার করো তো, শর্ট নেব। পটলবাবু অফিসের পাশেই একটা পানের দোকানের ছাউনির তলায় গিয়ে দাঁড়ালেন। বায়োস্কোপ তোলা তিনি এর আগে দেখেননি কখনো। তার কাছে সবই নতুন, থিয়েটারের সঙ্গে কোনো মিল তো নেই। আর কি পরিশ্রম করে লোকগুলো! ওই ভারী যন্ত্রটাকে পিঠে করে নিয়ে এখান থেকে ওখানে রাখছে একটি 21-22 বছরের ছোকরা। 20-25-এর ওজন তো হবেই যন্ত্রটার। এই কিন্তু কিন্তু তার ডায়লগ কই? আর তো বেশি সময়ও নেই, অথচ তাকে যে কি কথা বলতে হবে তাই জানেন না পটলবাবু। হঠাৎ যেন একটু নার্ভাস বোধ করলেন পটলবাবু। এগিয়ে যাবেন নাকি? ওই তো নরেশবাবু, একবার তাকে গিয়ে বলা উচিত নয় কি? পার্ট ছোটই হোক আর বড়ই হোক, ভালো করে করতে হলে তাকে তো তৈরি করতে হবে সেই পার্টটা। না হলে এতগুলো লোকের সামনে তাকে যদি কথা গুলিয়ে ফেলে অপদস্থ হতে হয়। আজ 20-25 বছর হয়ে গেল অভিনয় করা হয়নি যে। তারপর নরেশবাবুর গলা পাওয়া গেল। এবার শট নেওয়া হবে, আপনারা দয়া করে চুপ করে বসুন, কথাবার্তা বলবেন না, জায়গা ছেড়ে নড়বেন না, ক্যামেরার দিকে আসবেন না। তারপর আবার সেই প্রথম গলায় চিৎকার এলো। পটলবাবু লোকটিকে এবার দেখতে পেলেন। মাঝারি গোছের মোটাসোটা ভদ্রলোকটি টেপায়া যন্ত্রটার পাশেই দাঁড়িয়ে আছে। গলার একটা চেন থেকে দূরবীনের মতো একটা জিনিস ঝুলছে। ইনি কি পরিচালক? কি আশ্চর্য, পরিচালকের নামটাই যে তার জেনে নেওয়া হয়নি। এবারে পরপর আরো কতগুলো চিৎকার পটলবাবুর কানে এলো। অ্যাকশন কথাটা বলার সঙ্গে সঙ্গেই পটলবাবু দেখলেন যে চৌমাথার কাছ থেকে একটা গাড়ি এসে অফিসের সামনে থামলো, আর তার থেকে একটা গোলাপি রং মাখা স্যুট বুট পরা যুবক দরজা খুলে প্রায় হুমড়ি খেয়ে নেমে হনহনিয়ে অফিসের গেট পর্যন্ত গিয়ে আবার থেমে গেল। পরক্ষণেই পটলবাবু চিৎকার শুনলেন, আর অমনি সাইলেন্স ভেঙে জনতার গুঞ্জন শুরু হয়ে গেল।
পটলবাবুর পাশেই এক ভদ্রলোক তার দিকে ঝুঁকে পড়ে জিজ্ঞাসা করলেন। ছোকাটিকে চিনলেন তো? পটলবাবু বললেন, ওই না তো। ভদ্রলোক বললেন, আরে তো চঞ্চল কুমার, তরতরিয়ে উঠছে ছোকরা, একসঙ্গে 4খানা বই অভিনয় করেছে। পটলবাবু বায়োস্কোপ খুব কমই দেখেন, কিন্তু এই চঞ্চল কুমারের নাম যেন শুনেছেন দু একবার। কোটিবাবু বোধহয় এই ছেলেটিরই প্রশংসা করছিলেন একদিন। বেশ মেকআপ করেছে ছেলেটি। ওই বিলিতি স্যুটের বদলে ধুতি চাদর পরিয়ে ময়ূরের পিঠে চড়িয়ে দিলে একেবারে কার্তিক ঠাকুর। কাঁচরাপাড়ার মনতোষ ওরফে চিনুর চেহারাটা কতটা এইরকমই ছিল বটে। বেড়ে ফিমেল পার্ট করতো চিনু। পটলবাবু এবার পাশের ভদ্রলোকটির দিকে ঝুঁকে পড়ে ফিসফিসিয়ে বললেন, আর পরিচালকটার নাম কি মশাই? সে কি, আপনি তাও জানেন না? উনি যে বরেন মল্লিক, 3খানা বইয়ে পরপর হিট করেছে। যাক, কতগুলো দরকারি জিনিস জানা হয়ে গেল। তাহলে গিন্নি যদি জিজ্ঞেস করতেন কার ছবিতে অভিনয় করে এলে, তাহলে তো মুশকিলেই পড়তেন পটলবাবু। নরেশ এক ভাঁড় চা নিয়ে পটলবাবুর দিকে এগিয়ে এলো। আসুন স্যার, গলাটা একটু আলগা করে ভিজিয়ে নিন, আপনার ডাক পড়লো বলে। পটলবাবু এবার আসল কথাটা না বলে পারলেন না। বলছিলাম যে আমার ডায়লগটা যদি একটু আমায় বলে দিতেন। ডায়লগ? আসুন আমার সঙ্গে। নরেশ তেপায়া যন্ত্রটার দিকে এগিয়ে গেল, পেছনে পটলবাবু। এই শশাঙ্ক, একটা হাফ শার্ট পরা ছোকরা এগিয়ে এলো নরেশের দিকে। নরেশ তাকে বললে, এই ভদ্রলোককে ও ডায়লগটা চাইছেন, ও ডায়লগটা কাগজে লিখে দে তো। সেই ধাক্কার ব্যাপারটা মনে আছে তো? শশাঙ্ক পটলবাবুর দিকে এগিয়ে এলো। আসুন দাদু, এই জ্যোতি তোর কলমটা একটু দিয়ে তো, দাদুকে ডায়লগটা দিয়ে দিই। জ্যোতি ছেলেটি তার পকেট থেকে একটা লাল কলম বার করে শশাঙ্কর দিকে এগিয়ে দিল। শশাঙ্ক তার হাতের খাতা থেকে একটা সাদা পাতা ছিঁড়ে কলম দিয়ে তাতে কি জানি ঝটপট লিখে সঙ্গে সঙ্গেই কাগজটা দিয়ে দিল পটলবাবুকে। পটলবাবু কাগজটার দিকে একবার চেয়ে দেখলেন তাতে কি লেখা রয়েছে। আহ! পটলবাবুর মাথাটা কেমন যেন ঝিমঝিম করে উঠল। কোটটা খুলে ফেলতে পারলে ভালো হয়। গরম হঠাৎ যেন অসহ্য হয়ে উঠেছে। শশাঙ্ক বলল, দাদু ঘুম মেরে গেলেন যে, কঠিন মনে হচ্ছে? এরা কি তাহলে ঠাট্টা করছে? সমস্ত ব্যাপারটাই কি একটা বিরাট পরিহাস? তার মতো নিরীহ নির্বিবাদ মানুষকে ডেকে এনে এত বড় শহরের এত বড় রাস্তার মাঝখানে ফেলে রঙ্গ তামাশা? এত নিষ্ঠুর কি মানুষ হতে পারে? পটলবাবু শুকনো গলায় বললেন, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। কেন বলুন তো? শুধু আর কোনো কথা নেই? শশাঙ্ক চোখ কপালে তুলে বলল, বলেন কি দাদু, এ কি কম হলো নাকি? এ তো রেগুলার স্পিকিং পার্ট, বরেন মল্লিকের ছবিতে স্পিকিং পার্ট। আপনি বলছেন কি আপনি তো ভাগ্যবান মশাই। জানেন আমাদের এই ছবিতে আজ অব্দি প্রায় 150 লোক পাঠ করে গেছে, যারা কোনো কথাই বলেনি, শুধু ক্যামেরার সামনে দিয়ে হেঁটে গেছে। অনেকে আবার হাঁটেওনি, স্রেফ দাঁড়িয়ে থেকেছে। কারোর মুখ পর্যন্ত দেখা যায়নি। আজকেও দেখুন না, এই যে ওরা সব দাঁড়িয়ে আছে ল্যাম্পপোস্টের পাশে, ওরা সবাই আছে আজকের সিনে, কিন্তু একজনেরও কথা নেই। এমনকি আমাদের যে নায়ক চঞ্চল কুমার, তারও আজকে কোনো ডায়লগ নেই, কেবলমাত্র আপনার কথা। বুঝেছেন? এবার জ্যোতি বলে ছেলেটি এগিয়ে এসে পটলবাবুর কাঁধে একটা হাত রেখে বলল, শুনুন দাদু, ব্যাপারটা বুঝে নিন, এদিকে আসুন। চঞ্চল কুমার হলেন এই অফিসের বড় চাকুরে। সিনটাই আমরা দেখাচ্ছি যে অফিসে একটা ক্যাশ ভাঙার খবর পেয়ে উনি হন্তদন্ত হয়ে এসে দৌড়ে অফিসে ঢুকছেন। ঠিক সেই সময় সামনে পড়ে গেছেন আপনি, একজন পেডেস্ট্রিয়ান। বুঝছেন তো? লাগলো ধাক্কা, আপনি ধাক্কাটা খেয়ে বললেন আর চঞ্চল আপনার দিকে দৃকপাত না করে ঢুকে যাচ্ছে অফিসে। আপনাকে অগ্রাহ্য করাতে তার মানসিক অবস্থাটা ফুটে বেরোচ্ছে। বুঝেছেন তো? ব্যাপারটা কতটা ইম্পর্টেন্ট একবার ভেবে দেখুন। এবার শশাঙ্ক এগিয়ে এসে বলল, শুনলেন তো? যান এবার একটু ওদিকটায় যান দেখি, এদিকটায় ভিড় করলে আবার কাজের অসুবিধা হবে। আর একটা শর্ট আছে, তারপর আপনার ডাক পড়বে। পটলবাবু আস্তে আস্তে আবার পানির দোকানটার দিকে সরে গেলেন। ছাউনির তলায় পৌঁছে
হাতের কাগজটা আর দৃষ্টিতে দেখলেন। আশেপাশের কেউ তার দিকে দেখছে কিনা দেখে কাগজটা কুণ্ডুলি পাকিয়ে নর্দমার দিকে ছুঁড়ে ফেলে দিল। শুধু একটি মাত্র কথা, কোথাও না, একটা শব্দ, আ পাশে একটা বিসর্গ। দূর, গরম গরম অসহ্য হয়ে আসছে। গায়ের কোটটা মনে হয় যেন মন খানেক ওজন, আর দাঁড়িয়ে থাকা চলে না, পা পা অবশ হয়ে আসছে। পটলবাবু এগিয়ে গিয়ে পানের দোকানটার ওদিকের আপিসটার দরজার সিঁড়ির ওপরে উঠে বসলেন। 9:30 বাজে। পটেলবাবুর বাড়িতে শ্যামা সঙ্গীত হয় প্রতি রোববার সকালবেলা। পটেলবাবু নিয়মিত গিয়ে শোনেন, বেশ লাগে। সেখানেই চলে যাবেন নাকি? গেলে ক্ষতিটা কি? এসব বাজে খেলো লোকের সংসর্গে রবিবারের সকালটা মাটি করে লাভ আছে কিছু? আর অপমানের বোঝাটাও যে বইতে হবে সঙ্গে। তোর নিকুচি করেছে তো সাইলেন্স। জানা কাজ তার 32 গুণ খালি ফুটানি আর ভরাম। এর চেয়ে থিয়েটারের কাজ। থিয়েটার থিয়েটার অনেক কাল আগের একটা ক্ষীণ স্মৃতি পটলবাবুর মনের মধ্যে জেগে উঠল। একটা গভীর সংযত অথচ সুরেলা কণ্ঠস্বরে বলা কতগুলো অমূল্য উপদেশের কথা। একটা কথা মনে রেখো পটল, যত ছোট পার্টি তোমায় দেয়া হোক না কেন, তুমি জেনে রেখো তাতে কোনো অপমান নেই। শিল্পী হিসেবে তোমার কৃতিত্ব হবে সেই ছোট পার্টি থেকেও শেষ রসটুকু নিংড়ে বার করে তাকে সার্থক করে তোলা। থিয়েটারের কাজ হলো 5 জনে মিলেমিশে কাজ, সকলের সাফল্য জড়িয়েই নাটকের সাফল্য। পাকরাশি মশাই দিয়েছিলেন এ উপদেশ পটলবাবুকে। গগন পাকরাশি, পটলবাবুর নাট্যগুরু ছিলেন তিনি। আশ্চর্য অভিনেতা ছিলেন পাকরাশি মশাই, অথচ দম্ভের লেশ মাত্র ছিল না তার মনে। ঋষিতুল্য মানুষ আর শিল্পী, সেরা শিল্পী। আরো একটা কথা বলতেন পাকরাশি মশাই, নাটকের এক একটি কথা হলো এক একটি গাছের ফল। সবাই নাগাল পায় না সে ফলে, যারা পায় তারাও হয়তো তার খোসা ছাড়াতে জানে না। কাজটা আসলে হলো তোমার, অভিনেতার। তোমাকে জানতে হবে কি করে সে ফল পেড়ে তার খোসা ছাড়িয়ে তার থেকে রস নিংড়ে বার করে সেটা লোকের কাছে পরিবেশন করতে হয়। কোন পাকরাশির কথা মনে হতেই পটলবাবুর মাথা আপনা থেকেই নত হয়ে এলো। সত্যি কি তার আজকের পাঠটার মধ্যে কিছুই নেই? একটি মাত্র কথা তাকে বলতে হবে, আহ। কিন্তু একটি কথা বলেই কি এক কথায় তাকে উড়িয়ে দেওয়া যায়? আহ 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 আহ। পটেলবাবু বারবার নানান সুরে কথাটাকে আওড়াতে লাগলেন। আওড়াতে আওড়াতে ক্রমে তিনি একটি আশ্চর্য জিনিস আবিষ্কার করলেন। ওই আহ কথাটাই নানান সুরে নানানভাবে বললে মানুষের মনে নানান অবস্থা প্রকাশ পাচ্ছে। চিমটি খেলে মানুষ যেভাবে আহ বলে, গরমে ঠান্ডা শরবত খেয়ে মোটেই সেভাবে আহ বলেন না। এ দুটো আহ একেবারে আলাদা রকমের। আবার আচমকা কানে সুরসুরি খেলে বেড়ে আরো অন্য রকমের একটা আহ। এছাড়া আরো কত রকমের আহ রয়েছে। দীর্ঘশ্বাসের আহ, তাচ্ছিল্যের আহ, অভিমানের আহ, ছোট করে বলা আহ, লম্বা করে বলা আহ, চেঁচিয়ে বলা আহ, মৃদুস্বরে বলা আহ, চড়া গলায় বলা আহ, খাঁদে গলায় বলা আহ। আবার আটা খাঁদে শুরু করে বিসর্গটায় সুর চড়িয়ে আহ। আশ্চর্য! পটলবাবুর মনে হলো তিনি যেন এই একটি কথা দিয়ে একটা আস্ত অভিধান লিখে ফেলতে পারেন। এত নিরুৎসাহ হচ্ছিলেন কেন তিনি? এই একটা কথা যে একেবারে সোনার খনি, তেমন তেমন অভিনেতা তো এই একটা কথাতেই বাজিমাত করে দিতে পারে। পটলবাবু দেখলেন জ্যোতি ছোকরাটি তার কাছেই ভিড় সরাচ্ছে। ছোকরাকে একটা কথা বলা দরকার। পটলবাবু দ্রুত পদে এগিয়ে গেলেন তার কাছে। বলছি, আমার কাজটা হতে আর কত দেরি ভায়া? আহা, এত ব্যস্ত হলে হয় নাকি দাদু? একটু ধৈর্য ধরতে হয় এইসব ব্যাপারে। আরো 1/2 ঘন্টা খানেক লাগবে। নিশ্চয়ই নিশ্চয়ই, অপেক্ষা করবো বই কি। আমি এই কাছাকাছি আছি। হ্যাঁ, দেখবেন আবার শর্ট কাটবেন না যেন।
জ্যোতি চলে গেল। পটলবাবু পা টিপে টিপে শব্দ না করে রাস্তা পেরিয়ে উল্টো দিকের একটা নিরিবিলি গলিতে ঢুকে পড়লেন। ভালোই হলো, হাতে সময় পাওয়া গেছে কিছুটা। এরা যখন টিহার্সালে বিশেষ ধার ধারছে না, তখন তিনি নিজেই নিজের অংশটা অভ্যাস করে নেবেন। গলিটা নির্জন, একই অফিস পাড়া, বাসিন্দা এমনিতেই কম, তাই আবার রবিবার। যে কজন লোক ছিল সবাই ফ্যারাডে হাউসের ওই বায়োস্কোপের তামাশা দেখতে চলে গেছে। পটলবাবু গলা খাঁকড়িয়ে নিয়ে আজকের এই বিশেষ দৃশ্যের বিশেষ আহ শব্দটি আয়ত্ত করতে আরম্ভ করলেন। আর সেই সঙ্গে আচমকা ধাক্কা খেলে মুখটা কিরকম বিকৃত হতে পারে, হাতগুলো কতখানি বেঁকে কিরকম চিতিয়ে উঠতে পারে, আঙুলগুলো কতখানি ফাঁক হতে পারে, আর পায়ের অবস্থা কিরকম হতে পারে, সেই সবই একটা কাচের জানলায় নিজের ছায়া দেখে ঠিক করে নিতে লাগলেন। ঠিক আধ ঘন্টা পরেই পটলবাবুর ডাক পড়ল। এখন আর তার মনে কোনো নিরুৎসাহের ভাব নেই, উদ্বেগও কেটে গেছে তার মন থেকে। রয়েছে কেবল একটা চাপা উত্তেজনা আর রোমাঞ্চ। 25 বছর আগে স্টেজে অভিনয় করার সময় একটা বড় দৃশ্যে নামবার আগে যে ভাবটা তিনি অনুভব করতেন, ঠিক সেই রকম ভাব আজও অনুভব করছেন তিনি। পরিচালক বরেন মল্লিক পটলবাবুকে কাছে ডেকে বললেন, আপনি ব্যাপারটা বুঝে নিয়েছেন তো? আগে হ্যাঁ। বেশ, আমি প্রথমে বলবো স্টার্ট সাউন্ড, তার উত্তরে ভেতর থেকে সাউন্ড রেকর্ডিং বলবে রানিং। বলা মাত্রই ক্যামেরা চলতে আরম্ভ হবে। তারপর আমি বলবো অ্যাকশন, বললেই আপনি ওই থামের কাজটা থেকে এই দিকে হেঁটে আসতে শুরু করবেন, আর নায়ক এই গাড়ির দরজাটা থেকে যাবে ওই অফিসের গেটের দিকে। আন্দাজ করে নেবেন যাতে ফুটপাতে এই রকম জায়গাটা কলিশনটা হয়। নায়ক আপনাকে অগ্রাহ্য করে ঢুকে যাবে অফিসে, আর আপনি বিরক্ত হয়ে আহ বলে আবার হাঁটতে শুরু করবে। কেমন? পটলবাবু বললেন, বলছি একটা রিহার্সাল যদি। না না, মেক করে আসছে মশাই, রিহার্সালের টাইম নেই। রোদ থাকতে থাকতে শটটা নিতে হবে। কেবল একটা কথা। ওহ, আবার কি হলো? গলিতে রিহার্সাল দেবার সময় পটলবাবুর একটা আইডিয়া মাথায় এসেছিল, সেটা সাহস করে বলেই ফেললেন। যদি একটা খবরের কাগজ থাকতো আর সেটা পড়তে পড়তে যদি আমি ধাক্কাটা খাই, মানে অন্যমনস্কতার ভাবটা যদি ফুটিয়ে তোলা। বেশ তো। বরেন মল্লিক পটলবাবুর কথাটা শেষ হতে না হতেই বলে উঠলেন, ও মশাই, আপনার যুগান্তরটাই ভদ্রলোককে একটু দিন তো। এবার ওই থামের পাশে আপনার জায়গায় গিয়ে রেডি হয়ে যান। চঞ্চল, তুমি রেডি? গাড়ির পাশ থেকে নায়ক উত্তর দিলেন, ইয়েস স্যার। গুড। সাইলেন্স। বরেন মল্লিক হাত তুললেন, তারপর হঠাৎ তখনই হাত নামিয়ে নিয়ে বললেন, ওহো, এক মিনিট। কেষ্ট, ভদ্রলোককে একটা গোপ দিয়ে দাও তো। ক্যারেক্টারটা পুরোপুরি আসছে না। কিরকম গোপ স্যার? কুপো না চারা দেওয়া না বাটারফ্লাই? রেডি আছে সবই। বাটারফ্লাই, চট করে দাও, দেরি করো না। একটা কালো বেটে ব্যাগ ব্রাশ করা ছোকরা পটলবাবুর দিকে এগিয়ে গিয়ে হাতের একটা টিনের বাক্স থেকে একটা ছোট চৌকো কালো গোঁফ বের করে আঠা দিয়ে লাগিয়ে দিল পটলবাবুর নাকের ঠিক নিচে। পটলবাবু বললেন, দেখো বাপু, আবার ধাক্কাধাক্কিতে খুলে যাবে না তো? ছোকরা হেসে বলল, ধাক্কা কেন? আপনি দারা সিং এর সাথে কুস্তি করুন না, তাও খুলবে না। লোকটার হাতে আয়না ছিল। পটলবাবু টুক করে তাতে একবার নিজের মুখটা দেখে নিলেন। সত্যি তো, বেশ মানিয়েছে, খাসা মানিয়েছে। পটলবাবু পরিচালকের তীক্ষ্ণ দৃষ্টিকে মনে মনে তারিফ না করে পারলেন না। সাইলেন্স। পটলবাবুর গোঁফ পড়া দেখে দর্শকদের মধ্যে একটা গুঞ্জন শুরু হয়েছিল। বরেন মল্লিকের হুঙ্কারেই সেটা থেমে গেল। পটলবাবু লক্ষ্য করলেন সমবেত জনতার বেশিরভাগ লোকই তার দিকে চেয়ে আছে। পটলবাবু গলাটা খাঁকড়িয়ে নিলেন। 1, 2, 3, 4, 5 5 পা আন্দাজে হাঁটলে পর পটলবাবু ধাক্কাটার জায়গায় পৌঁছাবে, আর চঞ্চল কুমারের হাঁটতে হবে বোধহয় 4 পা। সুতরাং দুজনে যদি একসঙ্গে রওনা হন, তাহলে পটলবাবুকে একটু বেশি জোরেই হাঁটতে হবে। তা না হলে পটলবাবু খবরের কাগজটা তুলে ধরলেন মুখের সামনে। 10 আনা বিরক্তির সঙ্গে 6 আনা বিস্ময় মিশিয়ে আহটা বলে দিতে পারলেই। জয় গুরু।
পটলবাবু হঠাৎ চোখে অন্ধকার দেখলেন। নায়কের মাথার সঙ্গে তার কপালের জোরালো একটা ঠোকাঠুকি লেগেছে। একটা তীব্র যন্ত্রণা তাকে এক মুহূর্তের জন্য জ্ঞান শূন্য করে দিয়েছে, কিন্তু পর মুহূর্তেই একটা প্রচন্ড শক্তি প্রয়োগ করে আশ্চর্যভাবে নিজেকে সামলে নিয়ে পটলবাবু 10 আনা বিরক্তির সঙ্গে 3 আনা বিস্ময় ও 3 আনা যন্ত্রণা মিশিয়ে আহ শব্দটি উচ্চারণ করে কাগজটা সামনে নিয়ে আবার হাঁটতে আরম্ভ করলেন। কাট! বেড়ে হয়েছে। আপনি তো ভালো অভিনেতা মশাই। শুনেন, কালো কাজটা চোখে লাগিয়ে দেখো তো মেঘের কি অবস্থা। শশাঙ্ক এসে বলল। দাদুর চোট লাগেনি তো? চঞ্চল কুমার মাথায় হাত বুলাতে বুলাতে এসে বললেন। অন্যমশাই আপনার টাইমিং, বাপের নাম ভুলে দিয়েছিলেন প্রায়। ওহ, নরেশ ভিড় ঠেলে এসে বলল। আপনি এই জায়গায় দাঁড়ান একটু, আর একটা শট নিয়ে আপনার ব্যাপারটা করে দিচ্ছি। পটলবাবু ভিড় ঠেলে ঘাম মুছতে মুছতে আবার পানের দোকানটার ছায়ায় এসে দাঁড়ালেন। মেঘে সূর্য ঢেকে গরমটা একটু কমেছে। পটলবাবু তাও কোটটা খুলে ফেললেন। আহ কি আরাম! একটা গভীর আনন্দ ও আত্মতৃপ্তির ভাব ধীরে ধীরে পটলবাবুর মনকে আচ্ছন্ন করে ফেলল। তার আজকের কাজ সত্যিই খুব ভালো হয়েছে। এতদিন অকেজো থেকেও তার শিল্পী মন ভোতা হয়ে যায়নি। গগন পাকরাশি আজ তাকে দেখলে সত্যিই খুব খুশি হতেন, কিন্তু এরা কি সেটা বুঝতে পেরেছে? পরিচালক বরেন মল্লিক, তিনি কি তা বুঝতে পেরেছেন? এই সামান্য কাজ নিখুঁতভাবে করার জন্য তার যে অসীম আগ্রহ, তার যে পরিশ্রম, তার কদর কি এরা করতে পারে? সে ক্ষমতা কি এদের আছে? এরা বোধহয় লোককে ডেকে এনে কাজ করিয়ে টাকা দিয়েই খালাস। টাকা? কত টাকা? 5, 10, 25? টাকার অভাব তার ঠিকই, কিন্তু আজকের এই যে আনন্দ, তার কাছেই 5টা টাকা আর কি। নির্দশেক পরে নরেশ পানের দোকানের কাছে গিয়ে পটলবাবুর খোঁজ করতে গিয়ে তাকে আর পেলেন না। বরেন মল্লিক হাঁক দিলেন। রোদ বেরিয়েছে। সাইলেন্স, সাইলেন্স! ওহে নরেশ, চলে এসো, ভিড় সামলাও। শেষ হলো সত্যজিৎ রায়ের অকালবোধন সিরিজের প্রথম এপিসোড, পটলবাবু ফিল্মস্টার। আরও এরকম ক্লাসিক্স গল্প পেতে সাবস্ক্রাইব করুন গল্পকথা অরিজিনালস। নমস্কার।